ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। Any digital piracy of this content is a criminal offense. স্টোরিলাইন ইউটিউব চ্যানেল প্রেজেন্স আজ আপনাদের জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা অবলম্বনে সবুজ চশমা গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি চান্দ্রিক। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা রোমহর্ষক ভূতের গল্প সবুজ চশমা। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন। তাহলে শুরু করা যাক। বড়দা বেশ আয়েশ করে এতক্ষণ টেবিলের উপর পা তুলে বসেছিল। হঠাৎ বলল, আমিও একদিন তোমাদের মতো নাস্তিক ছিলাম। আমরা সকলে উৎসুকভাবে নিরুত্তর রইলাম, কারণ এরূপ ভূমিকার উদ্দেশ্য আমাদের অজ্ঞাত ছিল না। কেবল অমূল্য মুখ বিকৃত করে কিরকম যেন হাসল। বড়দা টেবিলের উপর থেকে পা নামিয়ে বলল, কিন্তু একবার এমন একটা ব্যাপার ঘটল যে তারপর প্রেতজনিতে অবিশ্বাস করা একেবারে অসম্ভব। তাও অনেক দিন আগেকার কথা, প্রায় 10 বছর হলো। সেরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা জীবনে কখনো হয়নি। রেলে কাটা পড়তে পড়তে বেঁচে গিয়েছিল। বড়দার কথায় অমূল্য সক্ষোভে কপালে করাঘাত করল। বলল, দূর, আমাদের ভাগ্যই মন্দ, কাকে দোষ দেব? পাছে আবার ঝগড়া বেঁধে যায়, তাই পৃথ্বী তাড়াতাড়ি বলল, না না, কাউকে দোষ দিতে হবে না। বড়দা, তুমি আরম্ভ করে দাও। বড়দা শত্রু মিত্র সকলকে সমান অগ্রাহ্য করে অবিচলিতভাবে একটা চুরুট ধরালো। তারপর আরম্ভ করল। কিউল জংশনের মতো এমন লক্ষ্মী ছাড়া স্টেশন বোধহয় পৃথিবীতে আর নেই। লুপ লাইন থেকে যেদিকেই যেতে চাও, কিউলে অন্তত 3টি ঘন্টা বিশ্রাম করতেই হবে। সেবার বিয়ে পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে যাচ্ছিলাম এলাহাবাদে। সন্ধ্যের সময় মুঙ্গের থেকে বেরিয়ে রাত 8টা নাগাদ কিউল পৌঁছানো গেল। সেখানে পশ্চিমের ট্রেন আসবে রাত 11টায়, সুতরাং অফুরন্ত সময়। আমার সঙ্গে কেবল একটা স্যুটকেস ছিল, সেটা কুলির জিম্মা করে দিয়ে লম্বা কাঁকড় ঢাকা প্ল্যাটফর্মের ওপর পায়চারি করতে লাগলো। ক্রমে ট্রেন বেরিয়ে গিয়ে স্টেশনটা একেবারে খালি হয়ে গেল। ঘন্টা তিনেকের মধ্যে আর গাড়ি নেই। কিন্তু একলা শূন্য প্ল্যাটফর্মে কত দূর আর পায়চারি করা যায়? ঘণ্টাখানেক ঘুরে বেড়াবার পর দেখলুম কেউ কোথাও নেই।
স্টেশন স্টাফও বোধ করি এই অবসরে একটু নিদ্রা দিয়ে নিচ্ছে। গ্যাসের বড় বড় ল্যাম্পগুলো জনহীন প্ল্যাটফর্মে অনর্থক আলো বিকীর্ণ করছে। আমিও এদিক ওদিক চেয়ে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ঢুকে পড়লুম। ভাবলুম নিরিবিলি একটু ঘুমিয়ে নেওয়া যাক। হ্যাঁ, টিকিট ইন্টার ক্লাসেরই ছিল। ওয়েটিং রুমের মাঝখানে একটা বড় গোছের গোল টেবিল, তার উপর কেরোসিনের ল্যাম্প ঘোলাটেভাবে জ্বলছে। টেবিলের চারপাশে 10-12খানা চেয়ার, আরাম কেদারাও আছে। একটা চেয়ারে বসে একজন ভদ্রলোক ঝিমোচ্ছিলেন। একটা চামড়ার হ্যান্ডব্যাগ তার সামনে টেবিলের ওপর রাখা ছিল। আমি ঢুকতেই তিনি চমকে উঠে তাড়াতাড়ি ব্যাগটা নিজের কাছে টেনে নিলেন। আর কেউ যে ওয়েটিং রুমে আছে তা প্রত্যাশা করিনি। যাক, অনধিকার প্রবেশের সংকোচ দমন করে একটা চেয়ার টেনে বসলুম। ভদ্রলোক মিটমিট করে আমার দিকে তাকাতে লাগলেন। বয়স্ক লোক, মুখে দাঁড়িয়ে আছে, ওস্তাগরের তৈরি ঝলঝলে কোট প্যান্টালুন পরা, কিন্তু তবু বাঙালি বলে সন্দেহ হলো। একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলুম, "আহ, মশায়ের কোন দিকে যাওয়া হচ্ছে?" ভদ্রলোক ব্যাগটি তুলে নিজের কোলের ওপর রাখলেন। এমন সন্দিগ্ধ চোখে আমার দিকে চাইতে লাগলেন যেন তার ওই ব্যাগটি চুরি করবার জন্যই আমি ঢুকেছি। তারপর সতর্কভাবে বললেন, আমি বিলেত যাচ্ছি। কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে বললুম, হ্যাঁ? তিনি আবার বললেন, বিলেত যাচ্ছি। আর আপনি? আমি এই কাছেই এলাহাবাদ যাচ্ছি। এলাহাবাদ? হুম, আহ, এলাহাবাদে কি করেন? না, কিছু করি না, এই মামার বাড়ি বেড়াতে যাচ্ছি। আহ, আপনি কি কখনো সেখানে ছিলেন? তার সতর্ক সাবধান ভাব অনেকটা কেটে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেখানে আমি লিটন কলেজে ফিজিক্সের প্রফেসর ছিলাম। আমার নাম বিরাজমোহন সেন। বিরাজমোহন সেন? হ্যাঁ, নামটা খুব পরিচিত। আমার মামাদের মুখে তার অনেক গল্প শুনেছি। মামারা তার কাছে পড়েছিলেন। বিরাজবাবু একজন নামজাদা প্রফেসর ছিলেন, কিন্তু হঠাৎ মাথা খারাপ হয়ে যাওয়ায় তাকে অধ্যাপনার কাজ থেকে অবসর নিতে হয়। আমি সচকিত হয়ে উঠলুম। তারপর খুব ভালো করে তাকে পর্যবেক্ষণ করলুম, কিন্তু তার চেহারায় মাথা খারাপের কোনো লক্ষণই দেখতে পেলুম না। প্রকাণ্ড কপালখানা বুদ্ধি এবং পাণ্ডিত্যেরই পরিচয় দিচ্ছে। উঁচু বাঁকা নাক, চোখের দৃষ্টিতে এমন কিছু নেই যা পাগলামি বলে মনে করা যেতে পারে। আমি বললুম, হ্যাঁ, আমি আপনার নাম শুনেছি। আমার মামারা আপনার ছাত্র। এ, তাই নাকি? কি নাম তাদের বলো তো? আমি নাম বলতেই তিনি লাফিয়ে উঠলেন, বললেন, ও, শৈল, নীরজ, বিলক্ষণ বিলক্ষণ। তাদের খুব চিনি, খুব চিনি। তুমি তাদের ভাগ্নে? বেশ বেশ বেশ, বড় খুশি হলুম। বলে তিনি ব্যাগটা আবার টেবিলের উপর রাখলেন। আমার বড় হাসি পেল। জিজ্ঞাসা করলুম, আচ্ছা, আপনার ওই ব্যাগটিতে কোনো মূল্যবান জিনিস আছে না? মূল্যবান? হ্যাঁ, হ্যাঁ, তা বলতে পারো। আহ, এমন মূল্যবান জিনিস পৃথিবীতে আর নেই। কি জিনিস? একটা চশমা বিলেতে নিয়ে যাচ্ছি স্যার অলিভার লজকে দেখাবো বলে। চশমা? স্যার অলিভার লজকে দেখাবেন? কিসের চশমা? তিনি উত্তর দিতে গিয়ে থেমে গেলেন, মাথা নিচু করে বসে রইলেন।
তারপর হঠাৎ মুখ তুলে জিজ্ঞাসা করলেন, আহ, আহ, তুমি ভূত বিশ্বাস করো? ভূত? হ্যাঁ, প্রেত জনি। মনে হলো মাথা খারাপের কথাটা হয়তো নেহাত মিথ্যে নয়, নইলে আপাত দৃষ্টিতে এমন একজন বিজ্ঞ লোক আবোল তাবোল কথা বলে কেন? বললাম, না, যা চোখে দেখা যায় না তা বিশ্বাস করি না। তিনি একটু হাসলেন, বললেন, যা চোখে দেখা যায় না তাই যদি অবিশ্বাস করো, তাহলে তো পৃথিবীর অধিকাংশ জিনিসই অবিশ্বাস করতে হয়। এক বিন্দু জলে লক্ষ কোটি বীজাণু আছে, সে কি চোখে দেখা যায়? মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এক্স রে দিয়ে জ্যান্ত মানুষের শরীরের গোটা কঙ্কালটা দেখা যায়। সাদা চোখে কি দেখতে পাও? তা পাই না বটে, কিন্তু ভূত যে মাইক্রোস্কোপ কিংবা এক্স রে দিয়েও দেখা যায় না। তিনি আবার হাসলেন, গূঢ় রহস্যময় হাসি। তারপর বললেন, তা বটে, কিন্তু সাদা চোখেও যে অনেকে দেখেছে। তারা হয় ভ্রান্ত নয় ঠগ। না, পৃথিবীতে সকলকে ভ্রান্ত কিংবা ঠগের পর্যায়ে ফেলা যায় না। খাঁটি লোকও আছে। শিশির ঘোষ জোচ্চোর ছিলেন না, নির্বোধ ছিলেন না, কিন্তু তোমার এখন বয়স কম। নাস্তিকতাই তোমার বয়সের ধর্ম। আমিও তোমার মতোই অবিশ্বাসী ছিল। বেশি দিন নয়, 2 বছর আগে পর্যন্ত আমি প্রেতজনি সম্বন্ধে ঘোর নাস্তিক ছিলাম। তারপর তারপর হঠাৎ একদিন সব একেবারে উলট পালট হয়ে গেল। যে অপূর্ব জিনিস না জেনে আবিষ্কার করে ফেললুম, তাতে আমার জীবনের ধারাটাই বদলে গেল। কি আবিষ্কার করলেন? একটা চশমা, বাইনোকুলারের লেন্সও বলতে পারো। আহ, সেই চশমাই কি আপনার ব্যাগে রয়েছে? হ্যাঁ, ওই চশমাই স্যার অলিভার লজকে দেখাতে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। কি ব্যাপার, আমাকে সব বলুন। আমি মানে আমার বাড়ি কৌতূহল হচ্ছে। লোকের কাছে বলে যেরকম আশ্বাসপদ আর ক্ষতিগ্রস্ত হয়েছি, তাতে আর কাউকে বলতে ইচ্ছে করে না। যাও, তুমি যখন আগ্রহ প্রকাশ করছো তখন শোনো। আমি বিজ্ঞানের অধ্যাপক। বিজ্ঞানের রাজ্যে বাতিক খেয়াল কল্পনার কোনো স্থান নেই। সেখানে নিরস নিষ্ঠুর সত্যের কারবার। সুতরাং ভূত প্রেত সম্বন্ধে আমার মনে যে একটা মজ্জাগত বিরুদ্ধতা থাকবে, তা সহজেই অনুমান করতে পারবে। ভেবে দেখো, নিঃসংশয়ে ভূত প্রেত বিশ্বাস করা যেতে পারে এমন জোরালো প্রমাণ আজ পর্যন্ত কিছু পাওয়া গেছে কি? সবই ধোঁয়া ধোঁয়া, অনিশ্চিত। বৈজ্ঞানিক কেউ কেউ স্বীকার করেছেন বটে, কিন্তু বিজ্ঞান স্বীকার করেনি। বিজ্ঞান চায় নিরেট স্থূল সত্য, আবছায়া অস্পষ্ট কিছু সে চায় না। তাই শিক্ষার গুণে আমিও চিরদিন ভূত প্রেতকে ঠাট্টাই করে এসেছি। কোনান ডয়েল, স্যার অলিভার লজ এদের ভ্রান্ত খেয়ালি মনে করেছি। কখনো ভাবিনি যে আমি একদিন অন্যকে বিশ্বাস করাবার জন্য ছুটোছুটি করে বেড়াবো, আর তারা আমাকে পাগল মনে করে আমার কথা হেসে উড়িয়ে দেবে।
এইটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে নিষ্ঠুর পরিহাস। বছর 2 আগে কলেজের ল্যাবরেটরিতে আমি দূরবীনের লেন্স নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। একটা সবুজ রঙের ক্রিস্টাল একদিন কুড়িয়ে পেয়েছিল। সেইটে মানে কিন্তু তুমি বোধহয় আর্ট স্টুডেন্ট, সব কথা বুঝবে না। এই মোটামুটি বলে রাখি, একটা অদ্ভুত ফিকে সবুজ রঙের ক্রিস্টাল হাতে এসে পড়েছিল। তাই থেকে নিজের হাতে কতকগুলো লেন্স তৈরি করেছিলাম। যন্ত্রের সাহায্য না নিয়ে হাতে করে ঘষে ঘষে লেন্স তৈরি করা সহজ কথা নয়, বিস্তর সময় লাগে। তাছাড়া সব সময় নির্ভুল হয় না, বাঁকা চোরা থেকে যায়। কিন্তু আমার খেয়াল হয়েছিল, তাই নিজের হাতেই তৈরি করছিল। একদিন দুপুরবেলা, তখনও লেন্স সম্পূর্ণ তৈরি হয়নি, কেমন হচ্ছে দেখবার জন্যে আমি সেগুলোকে ফ্রেমের ওপর বসিয়ে চোখে পড়লুম। চশমার দোকানে চোখ পরীক্ষা করবার সময় যেরকম ফ্রেম চোখে পরিয়ে দিয়ে তাতে বিভিন্ন শক্তির কাঁচ বসিয়ে বসিয়ে পরখ করে, এই মানে দেখেছো বোধ হয়। আমি ঘাড় নাড়লুম। বিরাজবাবু বলতে লাগলেন, দুপুরবেলা ল্যাবরেটরিতে কেউ ছিল না। আমি দরজা বন্ধ করে একা কাজ করছি, কিন্তু চশমা চোখে দিয়ে মুখ তুলেই দেখলুম একজন লোক ঠিক আমার সামনের চেয়ারে বসে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রয়েছে। লোকটা সাহেব, টকটকে গোলাপি রং, মুখে ছুঁচালো দাড়ি, তার অদ্ভুত বেশভূষা। মধ্যযুগে ইউরোপীয়রা যেরকম মখমলের জরিদার পোশাক পরত, ঠিক সেই রকম। আমি ভ্যাবাচাকা খেয়ে তাড়াতাড়ি চশমা খুলে ফেললুম। দেখলুম কেউ কোথাও নেই, চেয়ার খালি। খানিকক্ষণ কিছুই বুঝতে পারলুম না। তারপর আবার চশমা পরে দেখলুম লোকটা বন্ধ দরজার ভিতর দিয়ে চলে গেল। বিরাজবাবু চুপ করলেন। আমি রুদ্ধশ্বাসে প্রশ্ন করলুম, তারপর? এমনই অভাবনীয় এই ঘটনা যে ব্যাপারটা ভালো করে হজম করতেই কয়েকদিন কেটে গেল। শেষে বুঝলুম ভুল নয়, সত্যি অজ্ঞাতসারে একটা অপূর্ব জিনিস আবিষ্কার করে ফেলেছি, যার সাহায্যে সূক্ষ্ম দেহ প্রত্যক্ষ করা যায়। এ জিনিস নিয়ে কি করব প্রথমটা ভেবেই পেলুম না। শেষে ঠিক করলুম আমাদের প্রিন্সিপাল সাহেবকে বলবো। তার কাছে গেলুম, একটু উত্তেজিতভাবেই আমার আবিষ্কারের কথা বললুম। তিনি আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, মিস্টার সেন, আপনার শরীরটা খারাপ হয়েছে। আপনি কিছুদিন ছুটি নিয়ে বিশ্রাম করুন। যান। নিরাশ হয়ে তার কাছ থেকে ফিরে এলুম। তারপর প্রফেসরদের মধ্যে আমার অন্তরঙ্গ যারা ছিলেন তাদের বললুম। তারাও আমাকে ছুটি নিয়ে বিশ্রাম করবার উপদেশ দিলেন। আশ্চর্য আমাদের দেশের লোকের মনোভাব। কেউ একবার জিনিসটা দেখতে চাইলেন না, একবার বললেন না দেখি আপনার কথা সত্যি কি মিথ্যে। মরিয়া হয়ে আমি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে একটা দরখাস্ত করলুম। তাকে সব কথা জানিয়ে লিখলুম যে
তিনি যদি ইচ্ছে করেন আমি সর্বসমক্ষে ডেমনস্ট্রেট করে দেখাতে রাজি আছি। সপ্তাহখানেক পরে আমার চিঠির জবাব এলো। ইতিমধ্যে বোধহয় আমার পাগলামির কানাঘুষো চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ভাইস চ্যান্সেলর সাহেব বিনীতভাবে আমাকে জানিয়েছেন যে আমি যদি কাজ থেকে অবসর গ্রহণ করবার দরখাস্ত করি তাহলে তৎক্ষণাৎ আমার দরখাস্ত মঞ্জুর হবে। রাগের মাথায় কাজ ছেড়ে দিলুম। তারপর সারা ভারতবর্ষে যত ভিক্ষুশুদি আছেন সকলের দৌড়ে দৌড়ে চশমা নিয়ে ঘুরে বেরিয়েছি। এমন সব লোকের কাছে গিয়েছি যাদের পৃথিবী জোড়া নাম, কিন্তু সকলের কাছেই এক উত্তর পেয়েছি। কেউ এসেছেন, কেউ তাড়িয়ে দিয়েছেন, কেউ বলেছেন সময় নেই। কিন্তু আমার কথাটা সত্যি কি মিথ্যে তা যাচাই করে দেখবার কৌতূহল কারোর হলো না। যখন দেখলুম এ দেশে এই মহামূল্য আবিষ্কারের মর্ম কেউ বুঝবে না, তখন স্থির করলুম বিলেত যাব। সেখানে অন্তত একজন লোক আছেন যিনি প্রকৃত তত্ত্বান্বেষী, যিনি আমার কথা শুনে আমাকে ফিরিয়ে দেবেন না। ইতিমধ্যে এক অদ্ভুত ব্যাপার ঘটতে আরম্ভ করেছিল। বললে বিশ্বাস করবে না। চশমার উপর নানা রকম অলৌকিক উৎপাত হতে শুরু করেছিল। প্রেত লোকের জবনিকা মানুষের চোখ থেকে সরে যায় এটা বোধহয় তাদের অভিপ্রেত নয়। তাই রোজ রোজ চশমাটার উপর নতুন নতুন দুর্ঘটনা ঘটতে লাগলো। কখনো অকারণে হাত থেকে পড়ে যায়, কখনো ট্রেনে ব্যাগ শুদ্ধ হারিয়ে যায়, কখনো চোর চুরি করতে আসে, এই ধরনের সব ব্যাপার। যখনই চশমাটা চোখে দিই দেখি ওরা আমাকে ভয় দেখাচ্ছে, চশমাটা ভেঙে ফেলবার ইঙ্গিত করছে। একবার একটা অদৃশ্য হাত আমার চুল ধরে এমন নাড়া দিলে যে চশমাটা চোখ থেকে ছিটকে মেজে পড়লো। ভাগ্যে কার্পেট ছিল, নইলে সেই দিনই ওটা যেত। যাক, অনেক কষ্টে অনেক যত্নে এখনো পর্যন্ত তাকে অটুট রেখেছি। জানি না শেষ পর্যন্ত স্যার অলিভার লজের কাছে নিয়ে যেতে পারবো কিনা। এই হচ্ছে যাকে বলে একটা ফ্রিক, এর অবিকল নকল কখনো তৈরি হবে না। ভদ্রলোকের অত্যাশ্চর্য কথাগুলো আমার বদ্ধমূল অবিশ্বাসের গোড়ায় যেন প্রবল নাড়া দিয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলুম, আচ্ছা, এই চশমা যে কেউ চোখে দিলেই ভূত দেখতে পাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। যদিও সে পরীক্ষা করবার সুযোগ আজ পর্যন্ত পাইনি। আমি নিজে যতবার পড়েছি ততবারই দেখেছি। তাহলে আমাকে একবার দেখাতে পারেন? নিশ্চয়ই পারি। তিনি সানন্দে ব্যাগটা নিজের দিকে টেনে নিলেন, বললেন, দেখাবার জন্যে আমি চটপট করে বেড়াচ্ছি, কিন্তু আমার দুর্ভাগ্য কেউ দেখছে না। ব্যাগ খুলে তিনি সযত্নে একটি তুলোয় মোড়া চামড়ার কেস বার করলেন। তারপর অতি সন্তর্পণে কেসটি খুললেন। কেসের মধ্যে একটি মজবুত গোছের চশমা, ঠিক চশমা নয়, আজকাল একরকম বাইনোকুলার চশমা বেরিয়েছে, অনেকটা
সেই রকম দেখতে। সামনে কতকগুলো সবুজ কাঁচ লাগানো, তার আশেপাশে পেতলের স্ক্রু, টর্টয়েস শেলের মোটা মোটা আর্ম। বিরাজবাবু উঠে এসে সাবধানে আমার নাকের উপর চশমাটি বসিয়ে দিলেন। প্রথমে কিছুই দেখতে পেলাম না, কেবল সবুজ ধোঁয়া। বিরাজবাবু স্ক্রু ঘোরাতে ঘোরাতে কম্পিত স্বরে বললেন, কিছু দেখতে পাচ্ছ? এবার ক্রমশ চোখের দৃষ্টি পরিষ্কার হতে লাগলো। মনে হলো যেন ধোঁয়া আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। তারপর বায়োস্কোপের ছবির মতো স্পষ্ট জিনিস দেখতে পেলাম। ঘরে কেরোসিনের যে ল্যাম্পটা জ্বলছিল তাতে সামান্য আলো হচ্ছিল, কিন্তু চশমার ভেতর দিয়ে দেখলাম আলো ঢের বেশি, উজ্জ্বল অথচ মোলায়েম। সেরকম অলৌকিক আলো কখনো দেখিনি। কোথা থেকে আসছে বোঝা যায় না, অথচ সর্বত্র সমানভাবে পড়েছে, কোথাও ছায়া নেই। আশ্চর্য আলো, এইটাই বোধ হয় প্রেত লোকের দীপ্তি। কিন্তু আলোর কথা থাক, সেই আলোতে যা দেখলাম তা ভয়াবহ কিছু না হলেও হৃৎপিণ্ডটা একবার ডিগবাজি খেয়ে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। দেখলাম টেবিল ঘিরে প্রত্যেক চেয়ারে একটি করে লোক বসে আছেন, তাদের পিছনে মাথার পর মাথা। ঘরের মধ্যে তিল ফেলবার জায়গা নেই, আর সবাই তীব্র নির্নিমেষ চোখে আমার দিকে তাকিয়ে রয়েছেন। বিরাজবাবু জিজ্ঞেস করলেন, দেখতে পাচ্ছ? হ্যাঁ। গলা দিয়ে একটাও আওয়াজ বেরোলো না, তাই উত্তরটা আর দেওয়া হলো না। ডান দিকে মাথা ফিরিয়ে দেখি আমার গা ঘেঁষে একটি প্রেত দাঁড়িয়ে মুখের দিকে কটমট করে তাকিয়ে আছেন। বাঁ দিকে তাকিয়ে দেখি ঠিক তাই, আমার মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল। হৃৎপিণ্ডটা আবার সচল হয়ে গলার কাছে ধড়াস ধড়াস করতে লাগলো। এদের যে কত রকম চেহারা তা বর্ণনা করা যায় না। সাহেব আছেন, চীনাম্যান আছেন, ভারতীয় লোক আছেন, আবার নিকশকান্তি নিগ্রহ রয়েছেন। কোনো ভেদজ্ঞান নেই। একজন রোগা পৈতেধারী ব্রাহ্মণ এবং একটি পালক দেওয়া টুপি পরা 16 শতাব্দীর সাহেব পাশাপাশি বসে রয়েছেন দেখলুম। সকলেরই দৃষ্টি আমার উপর। ভাবে মনে হলো কেউই আমার প্রতি সন্তুষ্ট নন, যেন দাবি জন্মাবার আগেই আমি তাদের রাজ্যে ঢুকেছি বলে তারা আমার উপর ভয়ঙ্কর চটেছে। ক্রমে তাদের মধ্যে একটা আলোচনা শুরু হলো দেখলাম। কানে কিছুই শুনতে পেলাম না, কিন্তু মুখ আর হাত নাড়া দেখে আন্দাজ হলো যে খুব উত্তেজিতভাবে তর্ক চলছে, এবং আমি যে এই তর্কের লক্ষ্যবস্তু তাতেও সন্দেহ রইল না। শেষে সেই পইতে পড়া রোগা ব্যক্তিটি আমার দিকে ফিরে আঙুল দেখিয়ে খুব তীব্রভাবে কি বলতে আরম্ভ করলেন, কিন্তু কোনো ফল হলো না।
তিনি কি বললেন আমি এক বর্ণ শুনতে পেলাম না। অনেকক্ষণ বক্তৃতা দেওয়ার পর তিনি টেবিলের উপর একটা নিঃশব্দ চপেটাঘাত করে চুপ করলেন। তখন আবার তাদের মধ্যে তুমুল তর্ক আরম্ভ হলো। এই সমস্ত ব্যাপার দেখতে দেখতে আমার মনের অবস্থাটা কীরকম হয়েছিল সে সম্বন্ধে বিশদভাবে কিছু বলবার দরকারও নেই। তোমরা সহজেই আন্দাজ করে নিতে পারবে চশমার ভিতর দিয়েই যে এই ভূতের রাজ্য দেখতে পাচ্ছি, চশমা খুলে ফেললে আর দেখতে পাবো না এ কথা সত্যি ভুলে গিয়েছিলাম। মনে হচ্ছিল খালি চোখেই এদের দেখতে পাচ্ছি, যেন নির্জন মনুষ্যহীন একটা জায়গায় একপাল ভূতের মধ্যে এসে পড়েছি। তারা আমাকে ঘিরে বসে আমার ভাগ্য বিচার করছে। তাদের তর্কের উত্তেজনা ক্রমেই বেড়ে উঠতে লাগলো। আমার মনে হলো আমাকে নিয়ে এরা ভীষণ একটা কাণ্ড কিছু বাঁধাবে। আমার বুদ্ধি বিবেচনা যা সামান্য অবশিষ্ট ছিল তাদের কাণ্ড দেখে তাও লুপ্ত হয়ে গেল। চশমাটা খুলে ফেললেই ল্যাটা চুকে যেত, কিন্তু কিন্তু তা না করে আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম। অমনি তারাও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। তারপরে কি একটা ভয়ঙ্কর সংকল্প করে জ্বলন্ত দৃষ্টি মেলে আস্তে আস্তে আমার দিকে অগ্রসর হতে লাগলো। আমি আর চুপ করে থাকতে পারলাম না। বিকট চিৎকার করে চেয়ার উল্টে ফেলে দরজার দিকে দৌড় মারলাম। প্ল্যাটফর্মে পৌঁছে দৌড়তেই ঘাট ফিরিয়ে দেখলুম তারাও তেমনি ভিড় করে আমার পিছনে তেড়ে আসছে। এই সময় একটা বিরাট রই রই শব্দ কানে গেল। খবরদার, হুঁশিয়ার, ট্রেন আতা হ্যায়। সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেনের ফোঁস ফোঁস হড়হড় শব্দ। ঠিক প্ল্যাটফর্মের কিনারায় পৌঁছে আমি হ্যাচকা টান মেরে নিজেকে সামলে নিলাম। গরম ইঞ্জিনটা শোঁ শোঁ শব্দ করে আমার প্রায় নাকের সামনে দিয়ে বেরিয়ে গেল। হ্যাচকা দিয়ে নিজেকে সামলালুম বটে, কিন্তু ভারী চশমাটা নাকের উপর থেকে ছিটকে গিয়ে পড়ল ঠিক লাইনের উপরে, আর গাড়ির চাকাগুলো গড় গড় করে সেটাকে গুঁড়ো করে দিয়ে চলে যেতে লাগলো। আমার হাতে পায়ে আর জোর ছিল না। অবশভাবে আমি প্ল্যাটফর্মের কাঁকড়ের ওপরেই শুয়ে পড়লুম। চেতনা লুপ্ত হয়ে আসছিল। মাথার মধ্যে ঝিমঝিম করছিল। তারই মধ্যে ক্ষীণভাবে শুনতে লাগলুম মন্দীভূত ট্রেনের চাকার আর লোহালক্করের শব্দ। মনে হলো যেন এতক্ষণে সেই প্রেতগুলো সবাক হয়ে আমাকে ঘিরে বিচিত্র স্বরে মহা আনন্দের হাসি হাসছে। মিনিট কয়েক পরে সংজ্ঞা ফিরে দেখলুম আমার চারদিকে অসংখ্য লোকের ভিড় জমে গেছে, আর বিরাজবাবু পাগলের মতো আমার দুটো নড়া ধরে ঝাঁকানি দিচ্ছেন। করলে আমার চশমা কই? আমার চশমা কই? আমার চশমা। মূর্ছা যাওয়া এই বুদ্ধিমানের কাজ ভেবে আমি আবার মূর্ছিত হয়ে শুয়ে পড়লুম।
শেষ হলো। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা অবলম্বনে সবুজ চশমা। গল্প পাঠ বড়দা, বিরাজমোহন এবং অন্যান্য চরিত্রে চান্দ্রিক দে। ধ্বনি পরিকল্পনায় স্নেহাদ্র শর্মা। পরিচালনায় চান্দ্রিক দে। আবার পরের সপ্তাহে দেখা হবে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।